নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ ঘোষাল। নামা নিয়ে আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা টিভির মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল। জয়ন্তদা, স্বাগত আপনাকে। জয়ন্তদা, আমরা দেখলাম যে উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় তিনি সোমবার দিনই পদত্যাগ করেছেন, আর পদত্যাগ করার পরে পরে মঙ্গলবার দিনই তার পদত্যাগপত্র গৃহীত হয়ে গিয়েছে। এবার কি কারণে তিনি পদত্যাগ করেছেন সেটা তিনি তো উল্লেখ করেছেন যে শারীরিক অসুস্থতার জন্য, কিন্তু তার এই হট করে পদত্যাগ করা বা ইস্তফা দেওয়া নিয়ে কিন্তু রাজনৈতিক ক্ষেত্রে চাপানুতো শুরু হচ্ছে। নানান মত উঠে আসছে, নানান রকম অভিযোগ করা হচ্ছে, কিন্তু যেটা সবচেয়ে বড় প্রশ্ন এই মুহূর্তে দাঁড়িয়ে যে কে হবেন পরবর্তী উপরাষ্ট্রপতি। বাদল অধিবেশনের মধ্যেই কি সেটা করা সম্ভব? শোনা যাচ্ছে যে নির্বাচন কমিশন এই উপরাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু করে দিয়েছে। জয়ন্তদা, সেটা কি এই যে এক মাসের মধ্যে কি করা সম্ভব? বাদল অধিবেশনের মধ্যে কি করা সম্ভব নতুন উপরাষ্ট্রপতি নির্বাচন? খুব বড় কিছু না হলে এটা সম্ভব নয় এই জন্যে যে রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি তাদের একটা নির্বাচনের প্রক্রিয়া আছে এবং সংবিধানে সেটা বলা আছে। যদিও রাষ্ট্রপতির ক্ষেত্রে যেরকম বলা আছে যে রাষ্ট্রপতি ইস্তফা দিলে বা রাষ্ট্রপতি 6 মাসের মধ্যে নতুন রাষ্ট্রপতি করতে হয়, উপরাষ্ট্রপতির ক্ষেত্রে সংবিধানে কিছু লেখা নেই যে কেন এরকম কখনো হয়ও নি উপরাষ্ট্রপতির ইস্তফা, এবং লেখাও নেই। সুতরাং নতুন উপরাষ্ট্রপতিকে 6 মাসের মধ্যেই নির্বাচিত করতে হবে এটা লেখা নেই। কিন্তু এটাও ঘটনা যে নির্বাচন কমিশন তার যে নির্বাচন করানোর প্রক্রিয়া, কারণ নির্বাচন করতেই হবে, নির্বাচন যদি না হয় সর্বসম্মতিক্রমে যদি প্রার্থী বাছাই হয় তাহলে সেটা তো পরে, কিন্তু নির্বাচন কমিশনকে তো নির্বাচন বিধি মেনে একটা নোটিফিকেশন তো জারি করতে হবে, প্রার্থীদেরকে মনোনয়নের জন্য সময় দিতে হবে। এবং প্রথমত যে আমি তো জানতামই না জগদীপ ধনখড় যে রাষ্ট্রপতি ভবনে রাত্রিবেলা গেছিলেন সোমবার, সেটাই তো আমরা কেউ জানতাম না। প্রথম দিন তো উনি বরং বলেছিলেন যে তিনি রাষ্ট্রপতি ভবনে যাবেন না এবং চিঠিটা কারোর হাত দিয়ে পাঠিয়ে দিয়েছেন। কিন্তু পরে দেখা গেল যে আসল কথা হচ্ছে যে জগদীপ ধনখড় রাত্রিবেলায় 9টার সময় উইদাউট এনি অ্যাপয়েন্টমেন্ট তার এডিসিকে সঙ্গে নিয়ে, এটা তো জগদীপ ধনখড়ের পক্ষে সম্ভব, দ্রৌপদী মুর্মুর সাথে দেখা করতে চলে গেছে, দ্রৌপদী মুর্মু ঘরে শুতে চলে গেছে, কারণ রাষ্ট্রপতি ভবনে একটা প্রাইভেট পার্ট থাকে, একটা অফিস পার্ট থাকে। তো সেখানে উনি প্রাইভেট ওনার যে বাড়ি যেটা ঘর সেখানে চলে গেছেন। তো ও রিসেপশনে গিয়ে জগদীপ ধনখড় দাঁড়িয়ে আছে, আর এডিসি মিলিটারি সেক্রেটারির সাথে দেখা করতে গেছে, বলছে এক্ষুনি উনি দেখা করতে চান। কেননা জগদীপ ধনখড় তো আইনজীবী, হয়তো উনি দেখেছেন যে রেজিগনেশনটা পার্সোনালি, যেরকম অনেকে জানে না, রাজ্যসভার সদস্য পদে ইস্তফা দিলে রাজ্যসভার সদস্যকে ওই ভাইস প্রেসিডেন্টের কাছে, রাজ্যসভার চেয়ারম্যানের কাছে পার্সোনালি কক্ষে গিয়ে দিতে হয়। ওটা কিন্তু কারোর মাধ্যমে দেওয়া যায় না। মন্ত্রী ইস্তফা দিতে পারে ওইভাবে, রাজ্যসভায় সংসদে হয় না। এবং রাষ্ট্রপতিকেও টেকনিক্যাল ব্যাপার আছে, কেউ মামলা হতে পারতো, বিরোধীরা অনেক ঝামেলা ফেলতে পারতো। আমার ধারণা এটা পরে একটা কিছু হয়েছে যে উনি গেছেন এবং রাষ্ট্রপতিকে খবর দেওয়া হয়েছে, মিলিটারি সেক্রেটারি গিয়ে দ্রৌপদী মুর্মুকে নিয়ে এসছে, যে একটা তাড়াহুড়ো করে মিটিং অর্গানাইজ করা হয়েছে, রেজিগনেশন লেটার দিয়েছেন। এখন রেজিগনেশন দেওয়ার পরেও কিন্তু নোটিফিকেশন করতে সময় লাগে, কারণ রাষ্ট্রপতি ওটাকে সই করেছে, রেজিগনেশন অ্যাকসেপ্ট করেছে, তারপরে সেটা হোম মিনিস্ট্রিতে স্বরাষ্ট্র মন্ত্রকে আসতে একটা সময় লাগে। যদিও নর্থ ব্লক আর রাষ্ট্রপতি ভবন পাশাপাশি, তার মানে তো এই নয় যে রাত্রিবেলা 9টার পরে 12টার সময় নর্থ ব্লকে এসে চিঠিটা নিয়ে কেউ এসে যাবে আর অমিত শাহ নর্থ ব্লকে চলে আসবে, এরকম তো ব্যাপারগুলো এভাবে হয় না। সুতরাং পরের দিন হোম মিনিস্ট্রি নোটিফাই করেছে এবং নোটিফিকেশনটা দিয়েছে। হোম মিনিস্ট্রির নোটিফিকেশন, তার রেজিগনেশন অ্যাকসেপ্টেন্স, যেটা আমরা পরে পেলাম, আমরা মিটিংটা জানতাম না, কিন্তু হোম মিনিস্ট্রির নোটিফিকেশন, তার ভিত্তিতে আমরা বললাম যে ইস্তফা গৃহীত হয়েছে। ইস্তফা গৃহীত শুধু ক্যামেরাতে বা মিডিয়াতে বলা নয়, ওটার নোটিফিকেশনের যে বিজ্ঞপ্তিটা নির্বাচন কমিশনের কাছে পাঠাতে হবে। নির্বাচন কমিশন সেই বিজ্ঞপ্তিটা পাওয়ার পর নির্বাচন কমিশন আবার তার যে নির্বাচনী প্রক্রিয়ার নোটিফিকেশন দেবে, যে আমরা নির্বাচনী প্রক্রিয়া আবার শুরু করলাম। যতক্ষণ না হোম মিনিস্ট্রি নোটিফিকেশন পাচ্ছে ততক্ষণ নির্বাচন কমিশন শুরু করতে পারছে না। এবার নির্বাচন কমিশন শুরু করার পর সেখানে কিন্তু একটা তাকে সময় দিতে হবে, যে আমি 15 দিন বোধহয় এরকম একটা আছে, যে কোনো প্রার্থীদের ক্ষেত্রেও তোমাকে 15 দিন সময় দিতে হবে এবং একটা গ্যাপ দিতে হয়, তা না হলে আমি প্রার্থী যে মনোনয়ন, তারপরে ক্যান্সেলেশন যদি কেউ উইথড্র করতে চায় তার জন্য 3 দিন সময় দিতে হয়। এরকম অনেকগুলো প্যারাফারনিয়াস আছে যেটা নির্বাচন কমিশনেরও বিধি আছে।
এবং সেই বিধিটা ভাইস প্রেসিডেন্টের নির্বাচনের কিন্তু বিধি পরিষ্কার করে সংবিধানে লেখা আছে, 6 মাসের মধ্যে করতে হবে, এটা যেমন লেখা নেই, কিন্তু ভোট হলে উপরাষ্ট্রপতির ভোট কিভাবে হয় তার তো একটা ফর্মালিটিস আছে, সেই ফর্মালিটিসটা পুরো মানতে হবে। সেটা করতে করতেই তো এই মানে বাদল অধিবেশন চলে যাবে। এখন যদি সর্বসম্মত প্রার্থী হয়ে যায় তাহলে একটু এগিয়ে আসবে, আর যদি ভোট হয় তাহলে আরও সময় নেবে। সুতরাং এক্ষুনি এবং সেই কারণেই যিনি ডেপুটি গেলেন এবং গিয়ে ওখানে দেখা করে রাষ্ট্রপতির কাছে তিনি বললেন যে এরকমভাবে আমাকে সরকারের এই নথি দেখিয়ে, এখন তিনি যে কন্টিনিউ করবেন ওয়ার্কিং হিসেবে সেটাও পরিষ্কার হয়ে গেছে। সুতরাং এখন ওই যে জল্পনা কল্পনাটা চলতে থাকবে যে কে হবে, কিন্তু এই যে এক্ষুনি যে কালকে নতুন রাষ্ট্রপতি হয়ে যাচ্ছে সেটা যে নয়, সেটা এখনই কিন্তু পরিষ্কারভাবে বলে দেওয়া যায়। বেশ, অনেক ধন্যবাদ জয়ন্তদা। ফলত বুঝতেই পারছেন যে এই যে প্রক্রিয়া বা প্রসেসটা এতটা সহজ নয় যে আজ বললাম কালকেই উপরাষ্ট্রপতি আমরা নতুন কাউকে দেখবো উপরাষ্ট্রপতির চেয়ারে বসতে, তেমনটা না, একটু সময় লাগবে, আরও হয়তো বাদল অধিবেশনও পেরিয়ে যেতে পারে। আজকের মতো এখানেই শেষ করছি ঘোষালনামা। আপনি দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন, সঙ্গে রাখুন কলকাতা টিভি ডিজিটাল।